আমাদের শহরের অধিকাংশ কাউন্সিলর, চেয়ারম্যান, তিনি ছিলেন, ভাইস চেয়ারম্যান আছে। আমরা এই কয়েক ঘন্টা এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমরা পুনরায় আমাদের বুথ কমিটি তৈরি করি এবং আমাদের যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ তুলে ধরি এবং আরো কি কাজ আমরা সামনের দিনে করব, সমস্ত ব্যাপার তুলে ধরার জন্য আমাদের এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আর 33টা ওয়ার্ডের কর্মী সম্মেলনের ডেট ঠিক হবে। এই ডেটে আমরা সেগুলো করব। আমাদের এখানে এখন আর বিরোধী নাই, কারণ এবারও লোকসভা ভোটে আমরা দুটো ওয়ার্ডে, এই ওয়ার্ডে 1700, 24-এ, 23-এ আমরা 1600 ভোটে আমরা লিড করেছি লোকসভা নির্বাচনে। যে তৃণমূল কংগ্রেসের টিম, যাদের নেতৃত্বে আজকের এই সুশৃঙ্খল রাজনৈতিক কর্মশালা, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরমাতা, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের বৌদি মৌসুমী দাসকে এবং 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্ণধার আমাদের মানিক দাসকে। সর্বোপরি সময়কে নষ্ট করেও আপনাদের বাড়ির সমস্ত কাজকর্মকে ভোর থেকে উঠে গুছিয়ে বাগিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে সুশৃঙ্খলভাবে শুনছেন, তার জন্য প্রথমে আপনাদের কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষ আপনারা উপস্থিত, যখন বলতাম আমি দেখতাম আপনাদেরও খুব খারাপ লাগতো ছিল যে আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় এই ওয়ার্ড থেকে একজন রাজনৈতিক নেতা আপনারাই তৈরি করেছিলেন খোকন দাসকে। আর সেই খোকন দাসকে দল যখন বিধায়কের টিকিট দিয়েছিল, আপনারাই তাকে হারিয়ে দিয়েছিলেন। আমরা ক্ষোভের সঙ্গে দুঃখের, খুব কুঞ্চিত হতেন, খুব লজ্জিত হতেন যে 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করে 23 এবং 24 নম্বর চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে জিতিয়েছেন। এর জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। শিক্ষা দিতে হয় যে কাজ কিভাবে চলতে হয়। আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি একটাই কথা বলেন যে মানুষের কাছে থেকে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য পথ হাঁটতে হবে। আর সেই কাজটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনাদের নয়নের মণি, আপনাদের গর্ব, আপনাদের অহংকার খোকন দাস সে কাজটা করতে পেরেছে, তাই আজকে তিনি বিধায়ক হতে পেরেছেন। তাই আমি আপনাদের কাছে একটাই করজোড়ে আবেদন করব, নির্বাচন আসবে, এই যে রাজনৈতিক কর্মচারী, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই যে এত নেতা, বিভিন্ন ওয়ার্ডের নেতা, বিভিন্ন, সেই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিবৃন্দ, একটা রাজনৈতিক দল সবসময় তাকে পর্যালোচনা করতে হয় যে তাদের সঙ্গে মানুষের সম্পর্কটা কোন জায়গায়, এবং সেই পর্যালোচনা করার তার একটা রাজনৈতিক দিক আছে। ঠিক তেমনি এই সম্মেলনে উপস্থিত যে সমস্ত কর্মী আছেন তাদের মধ্যেও একটা সজীবতা নিয়ে আসার জন্য তার এই উদ্যোগ দলকে উজ্জীবিত করবে। সবাই জানেন যে সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল। রবীন্দ্রনাথের গান আছে জানেন তো, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। সে গানের যেমন সুর, যেমন ছন্দ, অবাক হতে হয়, তেমনি খোকনের সাংগঠনিক শক্তি। এত বড় গণবিবাহের পরে একদিন অন্তরে
এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আসলে সেতারের তারে অনেক উঁচুতে তুলে নিয়ে গিয়ে অনেকে অনেক কথা বলে গেলেন। 98 থেকে 2010 অবধি তাদের অনেককেই দেখিনি। তা আমি তো ঠিক ততটা পারবো না, তার কারণ সবসময়ই ছিলাম, এখনও স্কুলের ছাত্রের মতো সকালবেলা 10টা-11টা বাজতেই চান করে দুটো মুখে দিয়ে অফিস যাওয়া করি। ব্যাগটা নিতে পারি না, তবে অফিসে যাই সন্ধে পর্যন্ত, ছুটি ছাটা নিই না বলতে গেলে। মানুষকে সেবা দিতে হবে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, দিবস সর্বরি, গৃহের প্রাচীর যেথা রাখে না খণ্ড ক্ষুদ্র করি। খোকন কিন্তু বর্ধমানের রথতলা কাঞ্চননগরের সীমানা ছাড়িয়ে সমগ্র বর্ধমানে কাজ করবার চেষ্টা করেছে এবং তার এই চেষ্টার ফলেই আজকে বর্ধমানের বিধায়ক। আর এই ওয়ার্ড থেকে মানিক, আর 23 নম্বর থেকে মৌসুমী দাস, এরা জয়ী হয়েছিলেন কাউন্সিলর হিসেবে। তাদের স্বীকৃতি ভালো কাজের জন্যই তারা রিটার্ন পেয়েছেন। এই দুটো ওয়ার্ড এবারে জয় হয়েছে, যেটা বহু কাঙ্ক্ষিত ছিল। একটু আগে সাহেব যেটা বলে গেলেন যে গতবারেও আমরা অনেকেই আফসোস করেছিলাম, এখানকার মানুষ আশীর্বাদ করেছে মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসকে। এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে আজকে যে আনন্দের ধারা পশ্চিমবাংলায়, কাজের ধারা, কাজের গতি, আমরা সেই সত্যজিৎ রায়ের সিনেমার মতো বলতেই পারি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে। আজকে তো আনন্দের দিনই। তৃণমূল কংগ্রেস যেখানেই যা কিছু করেন তাতেই সাফল্য আসছে। কিছু লোকের কর্মের স্বীকৃতি হিসেবে আমরা কিন্তু সাফল্য পাচ্ছি। এই সাফল্যকে ধরে রাখতে হবে, সবাই মিলেই ধরে রাখতে হবে। এটা কারুর একার কাজ নয়, কারুর দোকার কাজ নয়। যারা ছিলেন তাদেরকে আনতে হবে, যারা দূরে আছেন তাদেরকে ডাকতে হবে, যারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলা গড়বার জন্য একদিন শপথ নিয়েছিলেন, তাদের সবাইকেই আমাদের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং যারা নতুন এসেছেন তারাও যাতে সসম্মানে কাজ করতে পারেন সে পরিসর আমাদের তৈরি করতে হবে। শুধু আমরা পৌরসভায় দায়িত্ব নিয়ে, খোকনবাবু ছিলেন, আমরা কয়েকটি কাজ করব বলে অঙ্গীকার করেছিলাম মানুষের কাছে। বর্ধমান মহাশ্মশান নির্মল ঝিল অত্যন্ত দুরবস্থার মধ্যে তখন ছিল। আমরা বলেছিলাম ওই নির্মল ঝিলের আশু সংস্কার আমরা করব, রেনোভেশন অব দি শ্মশান, সেটা আমরা করব বলেছিলাম এবং দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান, সেটা করা হয়েছে, আপনারা গিয়ে দেখবেন। আমরা দ্বিতীয় যেটা বলেছিলাম, সর্বমঙ্গলা মন্দির, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দির, দেশ বিদেশের মানুষের যেখানে প্রত্যেক দিন পদধূলি পড়ে, সেই মন্দিরকে আমরা সাজিয়ে গুছিয়ে তুলব। ইতিহাসের বর্ধমানে আর একটা ঐতিহাসিক স্পট হিসেবে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলব। অলরেডি কাজ আরম্ভ হয়েছে এবং উদ্যোগ খোকনবাবুর আছে, বর্ধমান পৌরসভার আছে, সব কাউন্সিলরদের আছে, বর্ধমান পৌর বোর্ড, বর্ধমানের বিধায়ক একসঙ্গে হয়ে আজকে সর্বমঙ্গলা মন্দিরে আমরা যে কর্মযজ্ঞ শুরু করেছি, আশা করি আমরা অচিরেই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ওখানেও সংস্কারটা হবে। থাকেন ইতিমধ্যে দেখবেন কত সুন্দরভাবে গুছিয়ে সুবিন্যস্ত করা হয়েছে
বিগ বাজারের পরিমণ্ডলটাকে। আমরা তৃতীয় একটা কথা দিয়েছিলাম বর্ধমানের মানুষকে, টাউন হলের আমরা সংস্কার করব। যে টাউন হলে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে ভারতবর্ষের সমস্ত মনীষীদের পদধূলিতে লাঞ্ছিত হয়ে পুণ্যভূমি হয়েছেন, সেই টাউন হলের সংস্কার দীর্ঘকাল পর্যন্ত আশানুরূপভাবে হয়নি। আমরা সেটা করব। আমরা অলরেডি ফার্স্ট কলে লোক আসেনি, সেকেন্ড কল কমপ্লিট হয়েছে। আপনাদের কাছে আজকে এখানে কথা দিয়ে যেতে পারি, জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে টাউন হলের সংস্কারের কাজ আরম্ভ হবে এবং সমস্ত হলটাকে ভেঙে ভেতরটাকে নতুন করে কলকাতার মানে একটা সুন্দর অডিটোরিয়াম আমরা বর্ধমানের লোককে উপহার দেব। অলরেডি 3.5 কোটি টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। তাই শ্মশান, সর্বমঙ্গলা মন্দির এবং টাউন হল, তার সঙ্গে হচ্ছে জল প্রকল্প অমৃতে 2017-18-তে শুরু হয়েছিল, 350 কোটি টাকার প্রজেক্ট। আমরা 22 সাল থেকে নিয়ে এখন মোটামুটিভাবে 10টা রিজার্ভারের মধ্যে 8টা রিজার্ভার চালু করে দেওয়া হয়েছে। জল অধিকাংশ জায়গাতেই যাচ্ছে, পাইপলাইন বসে কানেকশান হচ্ছে। 1 লক্ষ বাড়িতে হাউস কানেকশান হবে। 92,000 হোল্ডিং আছে বর্ধমানে, কিছু এক্সট্রা আছে হোল্ডিং ছাড়া। তার মধ্যে প্রায় 60,000-এর মতো বাড়িতে হাউস কানেকশান দেওয়া হয়েছে। পাইপগুলো যেহেতু আগে বসানো হয়েছিল, অধিকাংশ জায়গায় ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুরমার হচ্ছে, সেগুলো পরিবর্তন করছে, পাল্টাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 300-350 কোটি টাকার একটা প্রজেক্ট সম্পূর্ণ করতে সময় লাগছে, কিন্তু আমরা আশা করি আগামী 2025-এর মাঝামাঝি সময়ের মধ্যে বর্ধমানের মানুষ বাড়িতে বসে যে জল পাবেন, আগামী 50 বছরে বর্ধমানের মানুষকে পানীয় জলের জন্য আর হাহাকার করতে হবে না। এটা আমরা করে দিতে পারছি। নিয়ে করছে, যেটাতে ঘাটতি আছে অস্বীকার করে লাভ নাই, সেটা হচ্ছে রাস্তাঘাট মেরামতি। আপনারা যেহেতু আজকে দলীয় কর্মশালায় এসেছেন দলের কথা শুনতে, আমরা দল হিসেবে কি করছি, এখানে খোকন দাস আছেন, মানিক দাস আছেন, মৌসুমী দাস আছেন, সবই দাস, সব দাস রাজত্ব। তাই কাজী এখন এই সব দাসেরা আছেন আর তার মধ্যে আমি আছি, সবাই মিলে না, সবাই দাস আমি সরকার, সবাই মিলে যেটা করছি আর কি। বর্ধমানের রাস্তাঘাটগুলো কোথাও কোথাও ঠিক মতো মেরামতি হচ্ছে না, এটা সত্য কথা। কেন হচ্ছে না? প্রায় দিনই জলের লাইনের হয় কানেকশন, নাই পাইপ বসানো বা ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে ডিস্টার্বড হচ্ছে, যার জন্য আমাদের ওই কাজটাতে একটু দেরি হচ্ছে। সব ওয়ার্ডে ইকুইটি বজায় রেখে ঠিকঠাক মতো সব ওয়ার্ডগুলো উন্নয়নের এই রাস্তাঘাটের সংস্কার এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু ইতিমধ্যেই বর্ধমানে দেখবার মতো 15-20টা পেভার ব্লকের রাস্তা তৈরি করে মানুষের সামনে প্রেজেন্টেশন দেয়া হচ্ছে কিভাবে আমরা পারি রাস্তাঘাট করতে। তাই যেটুকু বাকি আছে আপনারা সময় দিন, আস্তে আস্তে সব ওয়ার্ডের খারাপ রাস্তাগুলো মেরামত হয়ে যাবে। বর্ধমানের একটা সার্বিক উন্নয়ন হচ্ছে। এখন কার্জন গেটে গিয়ে দাঁড়ান, কার্জন গেটের ডান দিকে যাবেন টুয়ার্ডস কলকাতা, মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের সামনেটা দেখবেন পরিষ্কার হয়ে গেছে, কোঅপারেটিভ ব্যাংকের সামনেটা পরিষ্কার হয়ে গেছে, টাউন হলের সামনে পরিষ্কার হয়ে গেছে, রাস্তাটা চওড়া হচ্ছে 4 লেনের। এদিকে বাঁদিকে যাবেন পোস্ট অফিস টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত পরিষ্কার হয়েছে। কার্জন গেট এলাকাটা সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রত্যেকটি জায়গাতে একদিকে উন্নয়ন আর একদিকে সৌন্দর্যায়ন, এই দুটো ফ্যাক্টরকে সামনে নিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি। আর ওই সেতারের উঁচু তারে আমি যেতে পারবো না, অত তো গলার জন্য নয়, তবে এইটুকু বলি খোকন আছে সব কিছুতেই, ও ডালেও আছে, অম্বলেও আছে, ঝোলেও আছে, সব জায়গায় আছে, যেখানেই যা কিছু পৌরসভা করে ও আছে। কাজেই আমরা মিলে ঝুলিয়ে আছে বলেই করতে পারছি।
আর আপনারা রথতলা কাঞ্চননগরের লোক, আমি তো গর্ব করে বলবার মতো বলতে পারতাম, এরকম একটা জায়গায় যদি আমি বাস করতাম, আপনারা কি চান? আপনারা সিভিক ফেসিলিটি বর্ধমানের নাগরিক হিসেবে চান কি যে আপনার রাস্তাটা থাকুক, জল থাকুক, আলো থাকুক, নিকাশি ব্যবস্থা থাকুক, এই তো চান। এগুলো তো কাঞ্চননগর রথতলায় মানিক দাস, মৌসুমী দাস এবং খোকন দাস যেটুকু করে দিয়েছে, সব কাউন্সিলররা এখানে এসেছেন, সবাই কিন্তু বলছে কাঞ্চননগর রথতলার যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমি এখানে বাস করলে আমিও বলতাম আমার পাড়া উন্নত হয়েছে। তাহলে আমার পাড়ায় যদি বৃদ্ধাশ্রম থাকে, আমার পাড়ায় যদি 10 টাকায় খাবার ব্যবস্থা থাকে, আমার পাড়ার রাস্তা, আলো, ঘাট সব কিছু যদি এভাবে উন্নয়নের ছোঁয়া লেগে থাকে, স্বাভাবিকভাবেই বর্ধমানের সুনাগরিক হিসেবে বর্ধমান শহরকে ক্রমবর্ধমান একটা নগরীতে পরিণত করার জন্য আমাদের তো এইভাবেই পরিশ্রম করে যেতে হবে। এবং কাঞ্চননগর রথতলা হচ্ছে আমাদের বর্ধমানের সামনে একটা ম্যানিফেস্টো, দর্শন করার জায়গা, যে কিভাবে একটা অনুন্নত জায়গাকে উন্নয়ন করে উন্নত জায়গায় পরিণত করা যায়, সেটা ওরা দেখিয়েছে। আপনারা সেজন্য এবারে আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেসকে। আমাদের তো এটাই বড় পাওনা। তাই আমি শুধু বলবো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। জীবন যদি পূর্ণ না হয়, যদি ধন্য করতে না পারেন, যদি আনন্দে নিজেরা যদি উদ্ভাসিত হতে না পারেন, আপনার আলো যদি অন্যকে ছড়িয়ে দিতে না পারেন, অপরের অন্ধকার যদি দূর করতে না পারেন, জীবন বৃথা। ওপারে যাবেন কি নিয়ে? শূন্য ঝোলা। কি করবেন? কিছু তো নিয়ে যেতে হবে। খোকন যাওয়ার সময় অন্তত বহু লোক এনামটা করবে যে এটা খোকন করেছে, এটাই হচ্ছে ওর ঝোলায় কিছু পড়ল। প্রত্যেক মানুষ তার চেষ্টা থাকা উচিত যে আমি যতটুকু পারি কিছু অন্তত করি। জীবন বৃথা চলেই যাবে যদি শূন্য ঝোলায় যাই ফিরে। কিছু করুন, মানুষের কল্যাণে যেন লাগে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের নেত্রীও যেমন বলেন মানুষের মধ্যেই থাকতে হবে, মানুষকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আমরাও তাই বলি যে মানুষের উপরে তো আর কিছু নেই। আপনি তো চিরকালের জন্য মাথা বাঁধিয়ে আসেননি এখানে। অ্যাট ওয়ান টাইম আপনাকে এই জায়গা ছেড়ে যেতে হবে, সব কিছু পরিত্যাগ করতে হবে। তাই আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কখন যেমন ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সবার তরে দিনটা কাটায়, আমাদের অনেকেই কাটান। আমি বলবো এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। মানুষের জন্য করুন, কিছু চিহ্ন রেখে যান। এই কথা বলে আপনাদের সঙ্গে আবার 1 বছর পরে যদি থাকি, আর কখন যদি ডাকে, আমি তো আবার ওই সেতারের উঁচু তারে যেয়ে কারোর প্রশংসা করতে পারি না। তা যদি ডাকে আর আমি যদি থাকি, তাহলে আবার আসবো। আপনাদের সবাই আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা নেবেন। ওটাই দেখছি কারা বাড়ি চলে যাচ্ছে, কে খুব ছোট করে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই একটা কথা বলি, যেটা হচ্ছে এই 23 এবং 24 নম্বর ওয়ার্ড, অধিকাংশ মানুষ এসেছেন 70-এর দশকে। এই কাঞ্চননগর, রথতলা, উদয়পল্লী, আচ্ছা সেই সময় ভারতবর্ষের পরিস্থিতিটা কি ছিল? সেই সময় ভারতবর্ষের এবং ভারতবর্ষের পূর্ব দিকে যেটা ছিল সেটা ছিল পূর্ব পাকিস্তান। ভাষার জন্য আন্দোলন হচ্ছিল, গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল। সেদিন পূর্ব পাকিস্তান থেকে আওয়াজ উঠেছিল জয় বাংলা। আর সেদিনকে পাক সেনা
চারিদিক দিয়ে ধরে যারা ভাষা আন্দোলনের, যারা বাংলার জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন করছিল, তাদেরকে চারিদিক দিয়ে নিষ্পেষণ করে তাদেরকে হত্যা করা এবং বাংলাদেশের ওপর গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে লড়াই, নিপীড়িত মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইটা সেদিনকে ভারতবর্ষ লড়েছিল। সেদিন ভারতবর্ষের পাশে কেউ ছিল না, কোনো দেশ ছিল না। আমেরিকা সপ্তম নৌবহর নিয়ে এসে ভারত মহাসাগরে অপেক্ষা করছিল। সেদিন ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ব, ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে সারা পৃথিবী জুড়ে তিনি ভারতের দূতকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন গণতন্ত্র বিপন্ন, মানুষের অধিকার বিপন্ন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। সেদিনকে বাংলাদেশের মানুষের অধিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমান। সেদিন ছিল গণতন্ত্রের আন্দোলন। আর যারা কথায় কথায় হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের কথা বলে, যারা কথায় কথায় বলে হিন্দু খতরে মে, হিন্দু খতরে মে, হিন্দু খতরে মে, হিন্দু খতরে মে, সারা ভারতবর্ষ জুড়ে যারা বলে বেড়াচ্ছে হিন্দু খতরে মে, আজকে যখন সত্যি সত্যি হিন্দু খতরে মে, তখন ভারতবর্ষের সংসদে নরেন্দ্র মোদী নির্বাক, ভারতীয় জনতা পার্টি নির্বাক, ভারতবর্ষের আজকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই। ভারতবর্ষের পাশে আজকে গণতন্ত্র বিপন্ন। শুধু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত। কারণ তারা সেই দেশের নাগরিক, প্রত্যেকটি নাগরিকের নাগরিক অধিকার আছে। আজকে যখন সেখানে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র বিপন্ন হচ্ছে, সেখানে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি 2014 সালে সারা ভারতবর্ষ ঘুরে বলেছিলেন হিন্দু খতরে মে, হিন্দু, হিন্দু, হিন্দুস্তান, আজকে তাদের কোনো ভাষা নেই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শান্তি সেনা পাঠিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। একমাত্র তৃণমূল কংগ্রেস বলেছে যে সেখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পুরপিতা সম্মানীয় মানিক দাস মহাশয়কে, উপস্থিত বর্ধমান শহরের কাণ্ডারি, বহু রাজনীতির দুর্যোগের এক অভিনব রূপ সম্মানীয় বিধায়ক খোকন দাস, উপস্থিত বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্বতন বক্তা তন্ময় সিংহ রায়, বর্ধমান পৌরসভার এমআইসি প্রদীপ রহমান, নুরুল ভাই সাহেব, আমাদের ইন্তেকাম দা, সুশান্ত প্রামাণিক, ইফতেখার আহমেদ, শ্যামাদা, রত্নাদি সহ সবাই উপস্থিত আছেন এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি ভাতৃপ্রতিম স্বরাজ ঘোষ সহ আজকের এই কর্মশালা 23 এবং 24 নম্বর ওয়ার্ডে অনেকক্ষণ ধরেই মা বোনেরা, দাদারা অপেক্ষায় আছেন। খোকন দাস একটা ব্যবস্থাপনা করেছেন, তার মধ্য থেকে এই কর্মশালায় আমাকে বলবার সুযোগ দিয়েছে, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। বড় জিনিস হচ্ছে কর্মী এবং নেতা। নেতা কর্মীরা না থাকলে কখনো একটি দল, একটি নেতা দাঁড়াতে পারে না। তাই সর্বপ্রথম কর্মীদের জন্য করজোড়ে তালি দিন, অন্তত যাদের জন্য তৃণমূল কংগ্রেসটা প্রতিনিয়ত ভোট বাড়িয়ে চলেছে। নেতারা কখনো কখনো ভুল করতে পারে, কিন্তু কর্মীরা কখনো ভুল করে না। তারা আবেগের সঙ্গে একটি দল,
একটি দলকে ধরে রাখে। আপনারা জানেন যে দীর্ঘদিন আমি একটি দলের সঙ্গে যুক্ত ছিলাম। অনেকেই আছেন এখানে যে খোকন দাস বার্তা দিয়েছে, কাউন্সিলর বার্তা দিয়েছে কর্মী সম্মেলন যেতে হবে, কিন্তু ভোটের দিন আমি আমার চিন্তাধারায় ভোটটা করব। আমি যে দলে ছিলাম সেই দলের মূল কাণ্ডারি হিসেবে কাজ করে দেখেছি। শুধু হিন্দুত্বের ভাবাবেগ দিয়ে পূর্ব বাংলার মানুষদেরকে হিন্দুত্বের ভয় দেখিয়ে, হিন্দু খাতরামে এই ভয় দেখিয়ে একটি ভোট কালেকশন করে, অস্বীকার করে লাভ নেই। আর এইটা টোটালটা নীলপুর, কাঞ্চননগর, যেখানে যেখানে রথতলা, ইসলামাবাদ, যেখানে যেখানে পূর্ব বাংলার লোকেরা আছে সেখানে এটা কালেকশন করে বিজেপি। কিন্তু আপনারা হিন্দুত্বের ভাবাবেগকে সম্মান দিয়ে সেই দলটিকে ভোট দিচ্ছেন, কিন্তু কোনো বিপদে, কোনো আপদে, কোনো মৃত্যুতে, কোনো জন্মতে আপনি কোনো নেতাকে পাবেন না বিজেপি, কোনো দিন পাবেন না। দায়িত্ব সহকারে বলতে পারি। 2019 সালের পর করোনা এসেছিল। করোনাতে বর্ধমান শহরে আজকের আমার যারা সহ নেতৃত্ব আছে তারা জানে বিজেপির কোন নেতা, তৎকালীন সাংসদ এসএস আলুওয়ালিয়া ছিলেন, একটা চালও আপনাদের দুয়ারে পৌঁছায়নি। পৌঁছেছিল খোকন দাসের দেওয়া খাবার। আমরা প্ল্যাটফর্ম অন্য ছিল, আমরা ফলো করতাম যে লোকটা কিভাবে করছে। আমরা আমাদের মতো করে, আমার টিম নিয়ে আমি চেষ্টা করে গেছি মানুষের কাছে সাহায্য করবার জন্য। তাই কর্মী সম্মেলনের বক্তব্য দীর্ঘায়িত করবার কোনো জায়গা নেই। শুধু একটা কথা বলবো, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির অল্টারনেটিভ, নো বিকল্প। বর্ধমান শহরের খোকন দাসের অল্টারনেটিভ, না কোনো বিকল্প। তাই আপনারা আগামী দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এই আশা, এই কর্মী সম্মেলনের মাধ্যম দিয়ে। মাঝখানে অনেকে দেখবেন বলবে বিশ্বলক্ষ্মী যোজনা দিচ্ছি, বলবে মুদ্রা যোজনা দিচ্ছি, সবাই টাকা পেয়ে যাবেন। দেখবেন মিস কলে সদস্যতা করবে, তারা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতে পারে না, তারা মিস কলে কন্ট্যাক্ট করে। তাই এখান থেকে আপনারা সতর্ক থাকবেন। যারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ তৃণমূলের কর্মী সম্মেলনে যাব, ভোটের দিন খোকন দাস তো দেখতে পাবে না, ভোটটা পদ্ম ফুলে দেবো, তাদেরকে করজোরে অনুরোধ করে বলছি, এই মুহূর্তে বিজেপির কোনো জায়গা নেই, বিজেপির নেতা নেই, বিজেপির কর্মী নেই। আর যেটুকু আছে সেটুকু তারাও মোরাল ডাউন হয়ে যাবে। সবাইকে জাতীয় দেওয়ালি অভিনন্দন জানিয়ে আজকের এই মঞ্চে খোকন দাসকে স্পেশাল থ্যাঙ্কস যে আমি জীবনের প্রথম তৃণমূল কংগ্রেসের এই কর্মশালায় বক্তব্য রাখতে পেরেছি। আমি অন্তঃস্থল থেকে খোকন দাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, খোকন দাস জিন্দাবাদ। ধন্যবাদ। আন্তরিক আজকে এই বিশাল সমাবেশ সম্মেলনের সঞ্চালক আমার দাদা মানিক দা, এবং মঞ্চে অনেক আমাদের কাউন্সিলররা আছেন এবং জেলা নেতৃত্ব সকলে আছেন। সর্বোপরি আমাদের সকলের প্রিয় এমএলএ সাহেব এবং সম্মুখে আপনারা দলের যারা সম্পদ, মমতা ব্যানার্জি যাকে দলের সম্পদ বলেন, আপনারা অনেকক্ষণ অনেক কথাই শুনলাম এবং আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের দলের উন্নয়ন বা দলের কি কি কর্মসূচি আছে, কিভাবে দলটা ক্ষমতায় আছে, সেসব গল্পই যাচ্ছি না। কারণ আমরা এখানে যারা বসে আছি সবাই দলের লোক, দলের কর্মী। কারণ এটা কর্মী সম্মেলন, কর্মীরা সবাই আমরা জানি দলে মমতা ব্যানার্জি কী কী দিয়েছে এবং কীভাবে ক্ষমতায় আমরা এসেছি। আমি কয়েকটা বিষয়ে আমাদের এমএলএ সাহেব এবং আমাদের শহর সভাপতি আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে দেখুন, সময় আর বেশি নেই। 2026-এ বিধানসভা ভোট। সেই ভোটে আমরা এখানে যারা আছি এবং মঞ্চে আমরা সবাই ঠিক করে রেখেছি আমাদের পুনরায় এমএলএ আমাদের খোকন দাস মহাশয়, তাই তো? খোকন দাকে আমরা পুনরায় এমএলএ হিসেবে চাই। কিন্তু বন্ধু ভুলে গেলে হবে না, এখানে অনেকক্ষণ বক্তব্য শুনছি। চেয়ারম্যান সাহেব বক্তব্য রেখে গেলেন, বিশাল কাজ হচ্ছে বর্ধমানে, কোনো কাজ বাকি নেই। তাহলে সামনের লোকসভায় 2024-এ 19টা ওয়ার্ড হেরেছি কেন ভাই? এই উত্তরটা কে দেবে? আজকে চেয়ারম্যানশিপ চলে গেছে বর্ধমানে,
আমরা কিন্তু 19খানা ওয়ার্ড হেরেছি। বিধানসভা ভোটে যদি আমাদেরকে খোকনদাকে পুনরায় জিতিয়ে শুধু এমএলএ নয় মন্ত্রীর জন্য যদি আমরা আশা করে থাকি, তাহলে কিন্তু আমাদেরকে এখন থেকে আরম্ভ করে দিতে হবে। প্রত্যেকটা শহর সভাপতি আছেন তন্ময় দা, যে সমস্ত ওয়ার্ডগুলো হেরেছে, আপনাদের দুটো ওয়ার্ডে 18খানা পার্ট, এবং যে যে পার্টে রেজাল্ট খারাপ হয়েছে সেগুলো নিয়েও ভাবতে হবে। নেতাদের কাছে তেল মেরে সব পার্টের লিডার হয়ে বসে থাকবে, নেতাদের তেল মেরে গিয়ে ওয়ার্ডের প্রেসিডেন্ট হয়ে বসে থাকবে, আর যখন রেজাল্ট আসবে 19টা 20টা ওয়ার্ড হেরে যাবে। যারা যতগুলো হারা পার্টি দেখবে সন্ধেবেলায় এমএলএর ঘরে বসে আছে। এইগুলো ভুলে যেতে হবে দাদা। কিন্তু উনি কিন্তু স্বচক্ষে রেখেছেন, তাই উনি পৌরসভাতেও গিয়ে বসেন। কিন্তু সামনে ভোট যাওয়ার আগে আমি মাননীয় খোকনদাকে বলবো যে 35টা ওয়ার্ডে এবার নজর দিতে হবে দাদা। ওয়ার্ডগুলো হালত বেহাল হয়ে আছে, রাস্তাগুলো ভেঙে আছে, রাস্তায় অর্ধেক ওয়ার্ডে, বিশেষ করে যে ওয়ার্ডগুলো পিছিয়ে পড়া ওয়ার্ড, সিপিএমের সময়ও পিছানো ছিল, কোনোদিন তাকায়নি, আর তৃণমূলের সময় একই অবস্থা। বিশেষ করে মাইনরিটি ওয়ার্ড, মুসলিম ওয়ার্ডগুলো, আমাদের ওয়ার্ডের কথা বলছি, আমাদের ওয়ার্ডে এখনো পর্যন্ত পাইপ বসেনি, অথচ সে মুসলিম ওয়ার্ডগুলো কিন্তু সামনে লোকসভা ভোটেও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড লিড দিয়েছে। এমপির ক্ষেত্রে হোক, মুসলিম ওয়ার্ডগুলো কিন্তু একটা আলাদা ভূমিকা থাকে। চেয়ারম্যান সাহেব তো বলে গেলেন, কিন্তু বাস্তবটা আমরা জানি, আমরা যারা এলাকায় থাকি। তাই আমি বলবো এই সময় চলে যায়নি, এখন সময় আছে। দাদাকে বলবো যে এলাকায় অমৃত প্রকল্পে যেভাবে রাস্তা ভাঙা হয়েছে, সে রাস্তাগুলো ইমিডিয়েট বাগানো উচিত। যেখানে পাইপ লাইন হয়নি সে পাইপ লাইনগুলো বাগাতে হবে। আপনি 98টা প্রকল্প দিয়েছেন, ঠিক আছে, মানুষ কিন্তু সে প্রকল্পগুলো আজ মনে রাখেনি। মানুষকে যত দেবেন সে যেটা যখন পাবে তখনই মনে থাকবে, তারপরে ভাববে যেটা আমার জন্মগত অধিকার। আমাদের কর্মীদের এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অনেকের বন্ধ হয়ে গেছে। কাকে দেবো জমা? ওয়ার্ডে এলাকায় ঘুরে বেড়াচ্ছে কাগজ নিয়ে বয়স্ক মহিলারা, বয়স্ক মা বোনেরা, কাকে জমা দেবো? পৌরসভায় গিয়ে বলছে, পৌরসভা কর্মীরা বলছে যে গিয়ে মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। বলো কা মমতা ব্যানার্জিকে? কারণ পৌরসভার মধ্যে পুরো সিপিএম এর মালগুলো এখনো ঢুকে আছে, সব সিপিএম এর মালগুলো এখনো জায়গায় জায়গায় বসে আছে। দাদা এইগুলো সব ঠিক করতে হবে, কারণ আমরা তোমার সত্য যেটা বাস্তব সেটাই আমরা তোমার কাছে তুলে ধরছি। উল্টোপাল্টা কথা বলে তেল মেরে তোমাকে আমি তোমার কাছে আমি বলবো না তুমি আমাকে ভালো বলো। যেটা বাস্তব, আমি মনে করি তোমাকে অন্ধকারে রাখলে আমি তোমার শত্রু। আমরা তোমাকে ভালোবাসি, তাই আমি বাস্তবটা বলছি। আমি আমার ওয়ার্ড নয়, বর্ধমানে বহু ওয়ার্ডে আমরা আমাদের বন্ধু বান্ধব আছে, যাওয়া আসা আছে, মিটিংগুলো আমরা করি। সেই ওয়ার্ডগুলো আপনাকে দেখতে হবে দাদা, কারণ এই শহরটা আপনার চোখ দিয়ে বর্ধমান শহরের মানুষ দেখে। এই দায়িত্ব আপনাকে নিয়ে সামনের দিনে কাজ করতে হবে, এইটুকু আশা ভরসা রেখে আমি আমার ছোট্ট আবেদন শেষ করলাম। ধন্যবাদ। চলছে এলাকায় কোনো জায়গার থেকে হয়তো আমরা অনেকটাই ভালো আছি, কিন্তু আরো ভালো থাকতে চাই। যারা বাড়িঘর থেকে, পুকুর থেকে শুরু করে যারা দুর্নীতির কাজে যুক্ত থাকবেন, তারা কিন্তু তৃণমূলের কোনো পদাধিকারী কেউ থাকবেন না। সে আমার নিজের ঘনিষ্ঠ লোকই হোক আর যেই হোক, এটা আপনি শুনে নিন। কারণ এই এলাকার মানুষ অন্যায় করলে যেমন আমি দেখব, আমি অন্যায় করলে মুখ্যমন্ত্রী দেখবে, সেটা আপনারা দেখবেন না। তার জন্য আমার প্রধান রয়েছে, আমি ভুল করলে আমার দায়িত্ব তারা দেখবে। কিন্তু এই এলাকায় আমি বহু কষ্ট করে, আমি রথতলা কাঞ্চননগরে দিনরাত পরিশ্রম করে আজকে সংগঠনকে দাঁড়া করিয়ে একটা জায়গায় আমরা বেশ কিছু ছেলে মিলে সব এসব করেছি। তাহলে আজকে কেউ কেউ নতুন এসে
আমাদের দলকে বিপদে ফেলবেন, আমাদের দলের কাগজে নাম বেরিয়ে যাবে, এটা কিন্তু আমি চাই না। আর দল দেখুন, দল আমাদের কেউকে দেখে মানুষ দল করে না, দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ, এটা মাথায় রাখবেন। আর দলের বাইরে চলে গেলে তার বিয়ে বাড়িরও নেমন্তন্ন আসবে না, শ্রাদ্ধ বাড়িও বলতে আসবে না আমার বাবা মারা গেছে আপনার কাল নিমন্ত্রণ। দল এমন জিনিস, আমরা অনেককে দলকে দেখেছি যারা খারাপ কাজের জন্য যুক্ত, তাদের আমরা দল থেকে আমি সংযোগ রাখি নাই, তারা আজকে জিরোতে পরিণত হয়ে গেছে। তা আমিও এই এলাকার আমাদের দলের কর্মীদের বলতে চাই যে সবাইকে ঠিক মতো চলতে হবে। কেউ এসে মিথ্যা কথা বললে কিছু হবে না, কিন্তু সত্যি যদি প্রমাণ হয় তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু তোমাকে তৃণমূলটা ছেড়ে দিয়ে তুমি যার সঙ্গে খুশি তৃণমূল করো, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের সঙ্গে দল করা যাবে না। আমাদের সঙ্গে দল করতে হলে রথতলা কাঞ্চননগরে একটা সিস্টেমে চলতে হবে। এখানে এত প্রোগ্রাম করি আমরা কাউকে কোনোদিন বলেছি 2 টাকা দাও? কাউকে আমি বলেছি তোমার পাট থেকে 50 টাকা দাও? এখানে একটা ছোট প্রোগ্রাম করলেও তার টাকার দায়িত্ব নেয় খোকন দাস, ওর কেউ নেয় না। তাহলে আমরা কেন আমরা দুর্নীতির সঙ্গে জুড়াবো? আমরা বাড়িঘরের ক্ষেত্রে আমরা সাধারণত শুনি না, 2-1টা কেস হয়তো আসে, পরে আমরা ধমকাধমকি করি, কিন্তু সবাইকে আরো সংযত থাকতে হবে। আর পাটে পাটে যারা দায়িত্ব পাবে অন্তত তার পাটটা যদি ঠিক রাখে, আমরা কি সুযোগ সুবিধা দিই না। পাটের লোক যে এসে বলে এই লোকটাকে এই টাকা দিতে হবে, এই লোকটা এই চিকিৎসার জন্য যাবে, এই লোকটা ভেলোরে ট্রিটমেন্ট হবে, আমরা তো সব করি। এতদিন আমি চিকিৎসার টাকা বিভিন্নভাবে আমার বিধায়ক থেকে পেতাম, এখন এমপি আমাদের সঙ্গে একজন 2টো ফান্ডের টাকা পাচ্ছে, বিধায়ক এবং এমপির টাকা 2টো করে টাকা। আমাদের কত টাকা হচ্ছে মানুষের চিকিৎসার জন্য, যারা স্বাস্থ্যসাথীর বাইরেও চিকিৎসা করেন বিভিন্নভাবে, তারও একটা সহযোগিতা পাওয়া যায়। তাহলে আজকে আমরা আমাদের ওয়ার্ডকে কি কষ্ট করে করেছি, অনেক দলের পুরনো কর্মীরা সবাই আছেন, তারা জানেন এক সময় সিপিএম এর দ্বারা আমরা কি অত্যাচারিত হয়েছি। তারা জানেন 2021 সালে বিজেপি আমাদের এখানে কি তাণ্ডব করলো। আর সেই তৃণমূল কংগ্রেস আমরা যদি সবাই সঠিকভাবে ধরে রাখতে না পারি, আমরা এত কাজ করে যদি মানুষের আশীর্বাদ না পাই, তাহলে আমাদের যেমন মানসিকতা নষ্ট হয়ে যাবে যে আমরা এত কাঞ্চননগরকে এত কিছু, এই গণবিবাহ হলো, এই 28 তারিখ থেকে কাঞ্চন উৎসব সারা বাংলার মানুষ ভিড় করবে। এবার আমরা যেসব শিল্পীকে আনছি, এবার আমাদের উদ্বোধনে কি নাম, তামান্না ভাটিয়া আসছে, যে এখন ভারতবর্ষের দক্ষিণের 1 নম্বর নায়িকা। সে আমাদের এই উৎসব মাঠে 28 তারিখে উপস্থিত হবে আমাদের কাঞ্চন উৎসবের সূচনায়। তাছাড়া 9 দিনের উৎসবের 8 দিন মানুষের ঢল নামবে এখানে, শেষ দিন আমাদের বাজি ফাটানো, প্রাইজ দেওয়া। তাহলে আমরা এত কিছু করছি, 125টা মেয়ের বিবাহ দিলাম, কত লোক আছে 10 টাকার খাবার খাচ্ছেন, প্রায় 52 থেকে 53 জন কোনো পয়সা দেয় না, কারণ 10 টাকাটা কোনো বড় ব্যাপার না। আমরা যে মিষ্টিটা খাওয়াই সেটা 10 টাকার বেশি, কিন্তু আমরা এমন লোককে আধার কার্ড নিয়ে খাওয়াচ্ছি যে তোমাকে পয়সা দিতে হবে না, কারণ সে বলে আমি খেতে পাই না, আমার ছেলে খেতে দিয়ে যায়, ঠিক আছে বাবা তুমি খাও। পয়সাটা 10 টাকা কোনো ব্যাপার নয়, একটা হিসাব রাখার জন্য আমরা 10 টাকাটা নিয়ে যে আমাদের প্রতিদিন কত লোকের রান্না হবে, যাতে প্রতিটি লোক খেতে পায়, আবার রান্নাটাও যাতে নষ্ট না হয় তার জন্য আমরা নিই। তাই এই এলাকার মানুষ তারা তো যে মনে করে এসেই তারা এখানে খেয়ে যাচ্ছে, আরে খাবারই তো মানুষের সব থেকে বড় কাজ, সেটা আমরা করছি। আমরা সন্ধ্যাবেলায় এখানে মায়ের ভোগ চালু করেছি, প্রতিদিন এখানে আসলে মায়ের ভোগ পাওয়া যায়। কাদের এসব ভাবনা, কে ভেবেছে? এই যে আমরা ফ্রি পয়সায় কম্পিউটার সেন্টার করছি, যে আমরা জানি যে বহু ছেলে আছে তারা কম্পিউটারে পড়াশোনা দিয়ে, তারা টাকা দিয়ে তারা কম্পিউটার শিখতে পারে না, আর কম্পিউটার না শিখলে এখন চাকরির জায়গায় বসতে পারবেন না। আমরা কাঞ্চন উৎসবের পরই আমাদের 4 তলায় কম্পিউটার সেন্টার চালু করছি ফ্রি পয়সায়। যেসব ছেলে মেয়েরা কম্পিউটার শিখতে চাইবে, যারা পয়সা দিতে পারবেন, আমাদের পয়সার দরকার নাই, তারা এখানে এসে ফ্রিতে কম্পিউটার শিখে যাবে। তা আমাদের ভাবনার সঙ্গে কার ভাবনা আছে বলুন তো? আজকে আমাদের কাঞ্চননগরের ব্রিজের এস্টিমেট হচ্ছে, রথতলার ব্রিজ কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে, আলমগঞ্জের ব্রিজের কাজ
শুরু হয়ে গেছে। মন্তসা তলা থেকে উদয়পল্লী পর্যন্ত রাস্তার ম্যাস্টিক শুরু হবে আজ থেকে কালের মধ্যে। আমি সবাইকে বলবো, আমি মানিককে বলেছিলাম, ওখানে সজলদের বলেছিলাম যে তোরা গণবিবাহের পর একটা বাইকিং করে দে, যে এখন যদি রাস্তা কেটে কেউ ড্রেনের জল ফেলুন, এখন যদি রাস্তা কাউর কাটতে হয় কাটুন, কারণ ম্যাস্টিক হয়ে যাবে, তারপর কিন্তু আর রাস্তায় কাউকে কিছু করতে দেবো না। এখন হওয়ার আগে এখন আপনি কেটে দিন, কালকে আপনি কেটে যদি এই 18টা বুথের আমাদের দলের সব জায়গায় বুথ কমিটি আছে, সব জায়গায় আমরা বুথ কমিটির মিটিং করে কমিটি তৈরি করে দিয়েছি। আর আমরা গণবিবাহের আগে আমি সবাইকে বলেছিলাম, এখানে মানিক আছে, সুমন আছে, সুবীররা আছে, যারা আমাদের পার্টির নেতা, রথতলায় সজল থেকে লালু থেকে শুরু করে আমি সবাইকে বলেছিলাম যে গণবিবাহের ব্যাপারটা আমি দেখছি, কর্মী সম্মেলনটা যে পরের দিন হবে সেটাকে কিন্তু আমাদের প্রতি বছরের মতো সফল করে তুলতে হবে। কারণ সবাই ভাববে আগের দিন হয়ে গেল, মাঝে কালকের দিন, তার আগে এত বড় একটা গণবিবাহ হয়ে গেল, আর তার পরের দিন আমরা কি করে কর্মী সম্মেলন করব। আমরা চেষ্টা করি আমাদের এই 23-24-এ আমরা সাংগঠনিক দিক থেকে একটা পার্টির পরিকাঠামো আমরা তৈরি করে রেখেছি। তার ফলস্বরূপ এবার আমরা লোকসভা নির্বাচনে আমরা অনেকটা ভালো রেজাল্ট করেছি। আপনারা জানেন, বিধানসভা ভোটে আমি নিজের রথতলা কাঞ্চননগরে কোনো সময় দিতে পারি নাই। মানুষের প্রতি আমার খুব বিশ্বাস ছিল যে পাড়ার ছেলে খোকন দাসকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবে কেন, কিন্তু রাজনীতিতে সেই বিশ্বাস থাকে না। তার কারণ হচ্ছে খেলার মাঠের দিন যদি খেলোয়াড়রা খেলতে না পারে তাহলে সে যত বড় টিমই হয় সে হেরে যায়। তা আমাদের বিধানসভায় আমার কাঞ্চননগরের দলের কর্মীরা খেলতে পারে নাই, কারণ এখানে এমন চতুর্দিক থেকে নতুন বিজেপির কর্মীরা এমনভাবে কাঞ্চননগরকে ঘিরে রেখেছিলেন, আর তাদের মধ্যে আর একটা বিশ্বাস জন্মে গেছিল যে এবার তৃণমূল চলে যাবে, বিজেপি ক্ষমতায় আসবে। কারণ টিভি খুললে বিজেপি, নেতারা বক্তব্য রাখছে বিজেপি, নেতারা পাড়ায় পাড়ায় টাকা নিচ্ছে, বিজেপি টাকা দিচ্ছে। তাদের মনে একটা আশা জেগে গেছিল যে তৃণমূলটা মনে হয় এবার হেরে যাবে, বিজেপি জিতে যাবে। তাই তারা সবাই বিজেপির সঙ্গে পড়ে ঝুট ঝামেলা করে কাঞ্চননগরে আমাদের ছেলেদের মারধর করে সবাইকে একটা ভয়ের সন্ত্রাস তৈরি করে দিয়েছিল বিজেপি। আর তার ফলস্বরূপ বিধানসভা নির্বাচনে আমরা এই ওয়ার্ড দিয়ে হেরে গেছি। মানুষ ভাবছে বিজেপি ক্ষমতায় আসবে, তারা ভোট দিয়ে দিয়েছে। যদিও আমরা অল্প ভোটে, আমরা 23 নম্বর ওয়ার্ডে আমরা জিতেছি অল্প ভোটে, কিন্তু আমার তো অনেক আশা ছিল। অন্য ওয়ার্ডের লোকরা, নেতারা আমাকে বলতো যে আপনি আপনার 23-24 নম্বর ওয়ার্ডে তো আপনি ঘুরছেন না, আপনি গোটা নীলপুর ঘুরে দিচ্ছেন, গোটা জায়গায় ঘুরছেন, অথচ 23-24। আমি বললাম, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমি 14 বছর বয়স থেকে আমি এই রথতলা কাঞ্চননগরের রাজনীতি দলটা করি, আমার কাঞ্চননগর রথতলার যারা নতুন এসেছে তাদের বাদ দিলে এমন একটা পরিবার নাই যে পরিবারের পাশে আমরা বিপদে দাঁড়াই নাই। সেই পরিবারের লোকরা যদি আমাদের ভোট না দেয়, পাড়ার ছেলেকে যে আজকে জঙ্গলের মধ্যে পড়েছিল, তৃণমূল কংগ্রেস আসার পর এই রথতলা কাঞ্চননগরের এই উন্নয়ন, পুরোনো লোকরা তো জানে, যারা নতুন বাংলাদেশ থেকে এসেছে আমাদের এখানে তো হামেশাই লোক আছে, কোন জায়গার মধ্যে পড়েছিলাম তারা ভুল করতে পারে, কিন্তু পুরোনো যারা মানুষ তাদের তো ভুল করার কথা না। যে এই রথতলা কাঞ্চননগরকে এই জায়গায় কে নিয়ে গেছে সেটা তো সবারই মনে ছিল। তবুও যাই হোক, আমরা কোথাও কিছু মনে না করে, আমাকে অনেকে বলতো তুমি আবার নতুন করে কাঞ্চননগরের এসব কাজ করতে যাচ্ছ কেন, তোমাকে এখানকার লোকরা ভোট দেয় নাই। আমি বললাম মানুষ ভুল করেছে, সেই ভুলকে সংশোধন করার দায়িত্ব আবার আমাদের। মানুষ যাতে আবার দ্বিতীয় দিন ভুল না করে তার ব্যবস্থা আমাদের করতে হবে। তাই এবার লোকসভা নির্বাচনে আমরা কাঞ্চননগরের 12টা, রথতলার 6টা, প্রতিটি বুথের লোকদের নিয়ে আমি মিটিং করে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা বলে আমরা এই এলাকায় কি উন্নয়ন করেছি, আমরা 18টা বুথ কর্মী সম্মেলন করে 2 থেকে 3 ঘন্টা, আমি একদিন কাঞ্চননগর আমার বিধায়ক অফিসে আমি 2 ঘন্টা 20 মিনিট বক্তব্য রেখেছি। শুধু মুখ্যমন্ত্রী কি করেছে
আর আমরা কি করেছি, আমি মানুষকে স্যার প্রশ্ন আমি বলেছি যে আপনারা তার উত্তর দেবেন। আমরা 18টা মিটিং করার পর এবারের যে লোকসভা নির্বাচন হলো, তাতে আমি আমার এই এলাকার প্রতিটি পার্টির আমাদের যেমন দলের সহকর্মীরা সঙ্গে যারা আমাদের ভোট দিয়ে এই এলাকায় বিপুলভাবে এবার জিতিয়েছেন, আমরা আশা করতে পারি নাই যে কাঞ্চননগরে 35টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি হেরেছিলাম। 35টা ওয়ার্ডের সব থেকে বেশি ভোটে কাঞ্চননগরে হেরেছিলাম। আর সেই কাঞ্চননগর থেকে এবার আমরা আমাদের ভুল, কিভাবে আমাদের অসুবিধা হয়েছিল, কেন আমরা তখন বিজেপির সামনে রুখে দাঁড়াতে পারলাম না, তার একটাই কারণ, সে সময় মানিকের একটা অ্যাক্সিডেন্টে মানিক পা ভেঙে ঘরে পড়েছিল। আর আমি ভেবেছিলাম যে নীলপুর যেভাবে আমাদের হারিয়ে দিচ্ছে, সবার আগে আমার নীলপুরটা ঘোরা দরকার। আমি নীলপুর থেকে ইসলাবাজার যেসব ভোটগুলো আমাদের অনেক ভোটে হারতাম, আমি ভোট থেকে রাত পর্যন্ত সেসব জায়গায় আমি ঘুরে ঘুরে সেই জায়গার পরিবর্তন বিধানসভা ভোটে করেছিলাম। আর আমার নিজের জায়গা, যেখানে আমার অনেক আশা ছিল যে এই জায়গার মানুষ আমাকে ভোট দেবে, আমি এখান থেকে জিতবো, এখানে আমার নতুন কোনো বাড়ি নয়, তার কাছে যে খোকন দাসকে তাকে হাজির হতে হবে। সেই ভুলটার জন্য আমাদের ভুল, সেই ভুল সংশোধন করার জন্য এবার লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম সবাই সবার ওয়াট করুক, যেখানে যতটা আমি সম্ভব মিটিংয়ে যাব, কারণ আমাদের তো বদনাম শুনতে হচ্ছিল। মানিক যে কথা বলল, আগের বারই তো এখানে কর্মী সম্মেলনে আমাদের দলের কাউন্সিলররা নেতারা অনেক কথা বলেছে, ঠিকই বলেছে যে আপনারা খোকন দাসের সঙ্গে বেইমানি করলেন। আমরা যখন খোকন দাসকে শহর থেকে জিতিয়ে দিলাম, তখন তার নিজের জায়গাকে মানুষ হারিয়ে দিল। আমরা বললাম এই বদনাম সারা বর্ধমান জুড়ে ছিল, কলকাতা পর্যন্ত খবর ছিল যে খোকন দাস কাঞ্চননগরে হেরে গেছে, আবার রথতলায় হচ্ছে, এটা কেউ জানতো না যে না খোকন দাস 23-এ হারে নাই, নিজের বাড়ির জায়গায় খোকন দাস জিতেছে। কিন্তু 24 আমার প্রথম এখানে কাউন্সিলর হওয়া, এখান থেকেই আমি বেশি রাজনীতি করেছি, পরে 23 নম্বর ওয়ার্ড। তাই সেই জায়গা পরিবর্তন যদি করা যায়, দুই সাইড দিয়ে আমরা বসার জন্য সবাই যাতে বসে সন্ধ্যা আরতি দেখতে পারে, তার চেষ্টা আমরা করছি। কারণ বাংলায় এমন ভাবেই সন্ধ্যা আরতি এটা আমরা করব, বিভিন্ন জায়গার লোক এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যাবেলায় ভিড় করবে, আমরা সেই জায়গাটা করছি। আমরা উন্নয়ন ছাড়া মানুষ কি চায়? উন্নয়নই তো চাই। আমরা তো সেই উন্নয়নের কাজ করছি একটার পর একটা। রথতলায় আমরা হাইমাস লাইট লাগাচ্ছি, যে লাইটে রাত্রিবেলায় আমাদের খেলা হবে। 23, 24, 25 তারিখে আমাদের এমএলএ কাপ টুর্নামেন্ট, নাইট টুর্নামেন্ট রথতলায় 1 মাস ধরে খেলা হলো রথতলায়, তার ফাইনাল হলো সেদিন। আমার কষ্ট লাগে, মানিক এখানে রয়েছে, আমি বলেছিলাম এখানে 1 মাস ব্যাপী কাঞ্চন উৎসবের মাঠে খেলা কর, কিন্তু আমাদের ছেলেরা পারলো না করতে, এটাই ব্যর্থতা। যেখানে সব দায়িত্ব খোকন দাস নেবে, সেখানে 1 মাস কেন একটা ক্রিকেট টুর্নামেন্ট এই মাঠে করা হলো না? এটা এবার করতে পারলো না। এখানে যারা আছেন তারা শুনুন, আপনারা কাঞ্চননগরে করতে পারলেন না, কিন্তু রথতলায় তো আমার ছেলে আর সজল দাঁড়িয়ে 1 মাস খেলা করলো। এই তো সেদিন ফাইনালের উপরে। আরে খেলাধুলোর জায়গাটা তো আনতে হবে, নাহলে মদের ভাটি তো হুড় করে বেড়ে যাবে, গাজার ঠেক বেড়ে যাবে। কারা এইগুলো করবে? মদের বাটি ভাঙতে গেলে মাতালও ভোট দেয় না, ভাটার মালিকও ভোট দেয় না। গাজার টেক ভাঙতে গেলে যারা গাজা খায় কেউ ভোট দেয় না, বলে এসব ভোট দেওয়া যাবে না, এবাদের কিছু করতে দিচ্ছে না। ঠিক আছে, আমার বাবা ভাঙা ভাঙির দরকার নাই, তাহলে কম বয়সী ছেলে মেয়েরা যাতে আর ওইদিকে না যায়, সেটাকে আটকাতে হলে আমাদের একটা খেলাধুলোর জায়গা তৈরি করতে হবে। আমরা কঙ্কাল কালীবাড়ির চারিদিকে লাইট লাগাচ্ছি, রথতলায় আমাদের বড় লাইট লাগাচ্ছি 3টে, যে লাইট দিয়ে রাত্রিবেলায় আমরা খেলা করতে পারবো। বেলপুকুর মাঠে আমাদের লাইটের টেন্ডার হয়ে গেছে, এগুলো সব হচ্ছে, খেলার মাঠগুলোকে তৈরি করা হচ্ছে সুন্দর করে। তাই এইসব যদি আমরা না করি, কে করবে বলুন তো? আমরা ছাড়া কে করবে? আরে আমি 3 দিন 4 দিনের জন্য একটু চিকিৎসায় গেলাম, সারা বর্ধমানে লটে গেল আমার নাকি বিরাট রোগ হয়ে গেছে, কি হবে? এসব কি লজ্জাজনক ব্যাপার। আমি গেলাম একটা সামান্য চিকিৎসায়, আমার শত্রুপক্ষরা এমন ভাবে প্রচার করে দিল, দুনিয়ার লোক আমার ফোন করে, কি খোকন দা তোমার কি হয়েছে, তুমি কোথায় যাচ্ছ? আমি গেলাম যে এখানে আমার হচ্ছে না, আমি বাইরে চিকিৎসাটা করি, কারণ আমি এমএলএ, আমি যত টাকা খরচ করে চিকিৎসা করব সেই টাকা আমি বিধানসভা থেকে পাবো। তাহলে আমি 6 জায়গায় করবো কেন?
আমি বড় জায়গায় টাকা, যারা আমার শত্রুপক্ষ অন্য কিছু না। খোকন এমন কিছু করছে আমাদের আর দাঁড়াবার বর্ধমানে কোনো জায়গা নেই। আমরা ওর বিরুদ্ধে না কি চলতে পারবো? আরে তুমি খোকন দাসের মতো করে দেখাও না। আমাকে মলয়দা বলতো, শক্তি করে আমার বিরোধী লোকরা যে লাইন দেয়, তোর বিরুদ্ধে বলতে যায়, আর আমি বলি ঠিক আছে, খোকন কিছুই করে না, তোমরা খোকন যাও। তাই এখনের লোকের কি হয়েছে, আমি কিছুই করব না, সবাই ভাবছে খোকন দাস আমাদের ঘরে ঢুকিয়ে দিল। কিসের জন্য? আমরা ঘর পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করছি, সবাই মিলে কাজ করছি উন্নয়নের স্বার্থে। তোমরা করো নাই কেন? তোমরা পারো নাই কেন? আমি তার যোগ্যতা যে থাকবে সে নেতা হবে, তাকে খোকন দাস আটকাতে পারবে না, কেউ পারবে না। মানুষের সঙ্গে থেকে তাকে নেতা হবে। আমাদের মুখ্যমন্ত্রী কি বলে, তুমি পার্টির ঝান্ডা নিয়ে শুধু মিটিং মিছিল করবে না, তুমি করছে তৃণমূলের বিধায়ক খোকন দাস। কে করছে? তৃণমূলের কাউন্সিলর মানিক দাস। তাহলে এই মানিক দাস যখন লোকের বাড়ি যাবে, খোকন দাস যখন লোকের বাড়ি গিয়ে বলবে বৌদি ভোটটা কিন্তু জোড়া ফুলে দেবেন, মানুষ কি বলবে যে না দেব না? মানুষ বলবে। আমাদের আমরা বলবো কি করে আমরা